৯ মাসে আসলে কি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। তো খুব হতাশার সাথেই বলতে হয় যে ৯ মাসে যেই পরিবর্তন আমরা দেখতে পারতাম সেই ধরনের কোনো বড় পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো এর পিছনে অনেকগুলো কারণ আছে। কারণগুলো হয়তোবা আমরা আলোচনা করতে পারি, বাট কিছু জায়গায় আমরা মনে করি যে পরিবর্তন এসেছে। তো প্রথমত বাংলাদেশে কিন্তু আপনি যদি ৯ মাস আগের কথা চিন্তা করেন, তো ৯ মাস আগে যে এখানে মানুষের কথা বলার মিনিমাম যে একটা পাবলিক স্পেস যেটা থাকার কথা ছিল, জনপরিসর, সেটা ছিল না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত ৯ মাসে আমরা দেখেছি আসলে বোবার মুখেও এখানে বুলি ফোটার প্রবণতা তৈরি হয়েছে। এটা গণঅভ্যুত্থানের পরের যেই সংস্কৃতি, এই ধারাবাহিকতা চলুক সেটা আমরা চাই, এবং এটা একটা সবচেয়ে বড় অর্জন। তো দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের অর্থনীতি আমরা অন্যান্য আসলে ন্যারেটিভসের আড়ালে যে বিষয়টা ঢাকা পড়ে যায়, একটা পতন উন্মুখ একটা অর্থনীতি ছিল। ব্যাংকগুলো ইভেন হাসিনার যদি ৫ আগস্টে পতন নাও হতো, হয়তো বা বাকি ৬ মাস ৮ মাসের মধ্যে তার অর্থনীতি ফেল করতো। সেই প্রস্তুতি ছিল, তাদের আশঙ্কা ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আর্থিক খাতে একটা বড় পরিবর্তন এসেছে। কিন্তু সবচেয়ে বড় যেই পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম সেটা হলো যে একটা আপনার প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, যেই প্রতিষ্ঠানগুলোর দোহাই দিয়ে, যেই সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে এখানে ফেসিবাদ তৈরি হয়েছিল, স্বৈরতন্ত্র তৈরি হয়েছিল, সেই ব্যবস্থাটার মূলোৎপাটনে আমরা আসলে অনেক পিছিয়ে আছি এখনও। সেই জায়গায় আসলে এখনও হাত দিতে পারিনি। তো সেই প্রেক্ষাপটে আমরা যদি জাতীয় নাগরিক পার্টি আমরা কেন গঠন হয়েছি সেই বিষয়ে আপনারা অবগত আছেন। আমরা মূলত রাজনৈতিক দল হতে চাইনি। আমরা চেয়েছিলাম যে এখানে প্রেশার গ্রুপ হিসেবে রাষ্ট্রকে এবং বিদ্যমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বাধ্য করতে, যে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে এখানে রাষ্ট্রের যে প্রতিটা প্রতিষ্ঠান পুনর্গঠন করে একটি নির্বাচন দিয়ে তারা একটা নতুন গণতন্ত্র, ফেসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণের ট্রানজিশন হিসেবে এই পিরিয়ডটা কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে সত্যিকার অর্থেই এই সরকার খুবই দুর্বল, এবং বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে দুর্বলতম কোনো সরকার এসেছে কিনা আসলে আমরা বলতে পারবো না। রতন ভাইরা হয়তো বলতে পারবেন, তারা ত্রিকালদর্শী ইতিহাসের বাংলাদেশের যেই বিভিন্ন পট পরিবর্তন দেখেছেন। তো এখন এই জায়গায় আমরা যদি বলি যে ৯ মাসে আমরা বড় পরিবর্তন দেখতে পাইনি সত্য, বাট আমাদের মনে হয় যে আমাদের এখনও হতাশ হওয়ার তেমন কিছু নেই। পরিবর্তনের প্রেক্ষাপট রচিত হয়েছে, পট রচিত হয়েছে। আমরা যদি দেখি এখানে যেই সাংবিধানিক যে সংস্কার আমাদের প্রত্যাশা ছিল, দাবি ছিল, তো সেই জায়গায় যেই মৌলিক কিছু সংস্কারের প্রস্তাবনা উঠে এসেছে, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য এবং সাংবিধানিক পদগুলোতে কিভাবে নিয়োগ হবে, এবং একচ্ছত্রভাবে, মানে মূলত আমরা যেই কাঠামোটার বিরুদ্ধে লড়ছি, কাঠামোটার চূড়ায় তো বসে থাকুন একজন প্রধানমন্ত্রী, যিনি আসলে রাষ্ট্রপতিকে একরকম নিয়োগ দেন, তিনি আসলে বিচারপতিকে নিয়োগ দেন, আইজিপিকে নিয়োগ দেন, সবগুলো আসলে একজন ইশারায় চলার একটা প্রবণতা তৈরি হয়েছে। সেই জায়গায় যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে, এবং আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন যেই প্রস্তাবগুলো নিয়ে দিনের পর দিন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে, দফায় দফায় আলোচনা করছে, আমরা মনে করি যে সেখানে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। এবং এই জায়গা থেকে যদি সত্যিকার অর্থেই রাজনৈতিক দলগুলো ম্যাক্সিমাম মৌলিক সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করেন, এবং এর আলোকে যদি প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা হয়, পুনর্গঠন করার সাপেক্ষে যদি আমরা আমরা যেটা চাচ্ছি, মানে সাংবিধানিক সংস্কারের যে চূড়ান্ত জায়গাটা, যে কিভাবে সংবিধান পরিবর্তন হবে অথবা মৌলিক সংস্কার হবে, সেই জায়গায় আমাদের দাবি গণপরিষদ নির্বাচন। তো এখানে বিএনপির দাবি হলো জাতীয় নির্বাচন। তা আমরা আবার একটা মাঝামাঝি অবস্থায় আছি, একই নির্বাচনে জাতীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন হতে পারে। মূলত একটা ঐতিহাসিক স্বৈরতন্ত্রের জন্ম যে প্রক্রিয়া হয়েছে, সেই প্রক্রিয়াটি রদ করার জন্য গত ৯ মাসে যদি আমরা ভিত্তি হিসেবে নেই, আগামী কয়েক মাস যতটুকু সময় পাবে সরকার, আমরা প্রত্যাশা করব সবার মিলে, সবাই একসাথে হয়ে এই সরকারকে এবং এই ঐক্যমত্য কমিশনকে সফল করে এই যেই প্রস্তাবগুলো এসেছে, যেই আপনার মৌলিক সংস্কারের জায়গাটা তৈরি হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে আমরা আসলে সত্যিকার অর্থেই একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে পারি। তো আমি রতন ভাইয়ের ক্ষেত্রে এই জায়গাটা আমি খুব হতাশা ব্যক্ত করছি না। এখানে মাইক্রো অ্যাসপেক্টে অনেকগুলো ঘটনা তৈরি হচ্ছে, আসার জায়গা তৈরি হচ্ছে, ম্যাক্রো অ্যাসপেক্টে এখানে একটা ভিত্তিভূমি তৈরি হচ্ছে, যেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এখনো সময় আছে। আমরা সামনের দিনগুলোতে এই যেই সময়টা আমরা পাবো, এই সরকারকে আরও কিছুদিন যারা সবাই মিলে যে সময়টা দিবে, আশা করি এর মাধ্যমে ভিত্তি তৈরি করলে
একটা গণতান্ত্রিক আলাউদ্দিন মোহাম্মদ, আমি আপনাকে যে আইন মন্ত্রণালয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চেয়েছিল, যে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে কিনা। মতামত না নিয়ে গেজেট হয়ে গেছে, হ্যাঁ, মতামত না নিয়ে গ্যাজেট তো হয় নাই, গ্যাজেটের জন্য পাঠানো হয়েছে। এখন গ্যাজেটের জন্য যার কাছে পাঠানো হয়েছে তিনি আবার আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছেন, যেহেতু এটা ওনার এখতিয়ারের মধ্যে না। আইন মন্ত্রণালয় এটা জানাবেন যে এটা আসলে এইভাবে করা যায় কিনা। আপনি যেটা বলছেন যে একজনকে দেওয়া হলো, আপনি নিশ্চয়ই চট্টগ্রামের মেয়র শাহাদতের রেফারেন্সটা উল্লেখ করেছেন। এখন একজনকে অবৈধভাবে আইন বহির্ভূতভাবে দেওয়া হলো, তার মানে এই না যে আরেকজনকে আইন বহির্ভূতভাবে দেওয়া যাবে, প্রথমত। দ্বিতীয়ত হলো যে শাহাদত সাহেবের মামলাটা আসলে এখানে আরজি চেঞ্জ হয়েছে কিনা, তারপর তার মামলা অসঙ্গতি আছে কিনা, এই বিষয়গুলো পরিষ্কার না। সবচেয়ে বড় কথা হলো যে যেটা ভাই বলছিলেন যে এই বিরতির আগে, যেখানে এই গভর্নমেন্টেই সংবিধান অথবা আইনে নাই, গভর্নমেন্ট সংগঠিত হতে পারলে তাহলে আইন বহির্ভূতভাবে অথবা আইনে না থাকলে কেন ইশরাককে মেয়র ঘোষণা করা যাবে না? তো এই ধরনের আপনার শিশু সুলভ আপনার যুক্তি দিয়ে যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো চলতে থাকে, কোর্টের রায় পেয়েছেন না, কোর্টের রায় তো দেখেন একটা বিষয়ে যে পদ্ধতি মেনটেন না করে যদি কোর্টের রায় দেওয়া হয়, তাহলে আমরা বিগত ফেসিস্ট সময় দেখেছি যে কোর্টের অপব্যবহার কীভাবে জনমন অসন্তোষ এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে। তো আরেকটা বিষয় একটু আমি রেসপন্স করি, যেটা পারভেজ ভাই বলছিলেন যে কেন এই সরকার নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করতে পারলো না, তাদের বিচারে আওতায় আনতে পারলো না। এই প্রেক্ষাপটে একটা ছোট্ট নোক্তা হলো যে নির্বাচন কমিশন সংস্কার যে আপনার কমিশন হয়েছিল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারা প্রস্তাব দিয়েছে যদি কোনো নির্বাচন কমিশনার তার টেনিউরে থাকা অবস্থা নির্বাচন করে এবং তার রিটায়ারমেন্টের পরে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তাকে রিটায়ারমেন্টের পরেও তাকে আইনের আওতায় আনা যাবে। সুস্পষ্টভাবে এটা বিরোধিতা করেছে বিএনপি যে তাকে আইনের আওতায় আনা যাবে না। যদি নির্বাচন করে সে বিদায় নিয়ে যায় তাহলে সে আপনার ধরাছোঁয়ার বাইরে। কেন? যুক্তি দিয়েছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। তো এখানে এই ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলো সিদ্ধান্তই, মৌলিক সিদ্ধান্ত, বড় বড় সিদ্ধান্ত নিতে পারেনি, কেবলমাত্র সে বড় রাজনৈতিক দল কিংবা দলসমূহের কাছে সে কিছু কিছু জায়গায় দায়বদ্ধ, সে তাদেরকে খেপিয়ে তুলতে চায়নি, বিভিন্নভাবে তাদেরকে আস্থায় নিয়ে কাজগুলো করতে চেয়েছে। তো এই জায়গায় আমরা যদি বলি, ধরেন আপনার এই ঢাকার যে দক্ষিণের মেয়র অথবা নগর ভবনে যা হচ্ছে, মূলত গত 9 মাস ধরে আপনার আফম হাসান আরিফ সাহেবের যখন আপনার টেনুরে এই প্রশাসন মানে সিটি স্থানীয় বিলুপ্ত করা হয়, তো বিলুপ্ত করার পর থেকে এখন পর্যন্ত স্থানীয় সরকারের প্রতিটি ইউনিটে তৃতীয় শ্রেণীর কর্মচারী সচিব দ্বারা জনগণ জিম্মি হয়ে আছে। এখানে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বিদেশে যাবে পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে সত্তনপত্র সব কিছু, গ্রাম থেকে শুরু করে সবগুলো সিটি কর্পোরেশনের মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। আপনি পত্রিকাগুলো খেয়াল করবেন, প্রতিদিন কোনো না কোনো কলামে কোনো না কোনো জায়গার দুর্ভোগের চিত্র বর্ণিত হচ্ছে। কিন্তু আমরা তাদের জনগণের দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। উদ্যোগ দেখতে পাচ্ছি কি, নগর ভবনে কে বসবে? নগর ভবনে তো একজন বসে আছেন এবং উনি আইনগতভাবেই অধ্যাদেশের মাধ্যমে শাহজাহান মিয়া বসে আছেন। আপনি যিনি বসে আছেন উনি তো আমলা, উনি তো কোনো রাজনৈতিক দলের না, সিভিলিয়ান না। আমাদের মূল জায়গাটা হলো যে সত্যিকার অর্থে স্থানীয় সরকারকে কিংবা নগরকে কি কার্যকর করার জন্য এই দখলদারিত্ব অথবা এই নিয়োগ ভূমিকা রাখবে? যদি বলে আপনি নিশ্চয়তা দেন যে হ্যাঁ এটা ভূমিকা রাখবে এবং সেরকম নজির দেখাতে পারেন, তাহলে আমরা সবাই গিয়ে তাদের আন্দোলনে শরিক হতে পারি। কিন্তু না হয়ে আমরা দেখলাম যে গতকাল তিনি বললেন যে মেয়র ফেয়র কিছু না। তারপর উনি বিস্তারিত ব্যাখ্যা দিলেন যে উনি কেন আন্দোলনটা করছেন। আন্দোলনটা হচ্ছে মূলত ওইটাই যে মেয়র ফেয়র কিছু না, এটা একটা ক্ষমতার একটা লড়াই, এখানে একটা ইগোর দ্বন্দ্ব। কিন্তু ইগোর দ্বন্দ্বে আপনি এখানে 7 দিন ধরে মানুষগুলোকে দুর্ভোগে পোহাতে হচ্ছে। আজকে দেখলাম যে বিএনপির আপনার প্যাড থেকে, টঙ্গী থেকে, গাজীপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে আগামীকাল রমনায় এবং নগর ভবনেতে লোক সমাবেশ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তো মূলত এই বিষয়টা হলো যে বাংলাদেশে যে অতীত দেখা গিয়েছে, বলেছে যে সকাল 10টার পরে অচল করে দেওয়া হবে, ক্ষমতার দম্ভ, এবং এই ক্ষমতার দম্ভ বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করছে, গণ অভ্যুত্থানকারী তরুণ প্রজন্ম প্রত্যক্ষ করছে। আমরা অনুরোধ জানাবো রাজনৈতিক শিষ্টাচার মেনে এবং রাজনৈতিক দলগুলো জাতির প্রতি দায়বদ্ধতার নিদর্শন হিসেবে তারা যাতে একসাথে বসে টেবিলে বসে এগুলো সমাধান করতে পারে।
এবং সেই জায়গাটা যাতে পথ খোলাসা হয়। এভাবে আপনার একটা দলীয়ভাবে একটা অবৈধ এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করে এ ধরনের রায়ের মাধ্যমে প্রশাসন অস্থিতিশীলতা তৈরি করলে আমার মনে হয় রাষ্ট্রকে ভবিষ্যৎ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বিপন্ন করার দিকে তারা যাচ্ছেন।